এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। কোনো নিয়মে কি লেখা আছে আমার ভাইয়া তোর প্রতিপক্ষর জন্য তোর সাথে আমি কথা বলতে পারবো না? তুই তো বলিস অন্যায় কিছু না করলে কে বাঁকা চোখে তাকালো কে সোজা চোখে তাকালো সেসব দিকে কান দিতে নেই। তবে আমায় কেন বলছিস? তোর ভাইকে চিনি আমি। বাড়িতে অশান্তি করতে পারে তোর সাথে। সেসব তো করেই। এই কয়দিন বাড়ি ছিলাম না জন্য শান্তিতে ছিলাম, দুদিন ধরে আবার কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করেছে। জ্ঞান জ্ঞান করার মতো মানুষ তো তোর ভাই না। বল, ছেড়ে ছেড়ে করছে, হয়তো হুমকিও দিচ্ছে তোকে। হিয়া শব্দ করে হেসে উঠে বলল, সৎ ভাই থেকে এর বেশি আর কি বা আশা করবো আমি, বল? আরমানের মুখের ভেতরে থাকা চাটুকু বের হয়ে গেল। হালকা কয়েক ফোঁটা যেটুকু গলার ভেতরে গিয়েছে তাতে কাশি উঠে গেল। হিয়া তাড়াহুড়ো করে ব্যাগের ভেতর থেকে পানির বোতলটা বের করে আরমানের দিকে এগিয়ে দিল। কিছুক্ষণের প্রচেষ্টার পর আরমানের কাশি থামতে হতভম্ব গলায় বলল, আমি তোর সৎ ভাই? বাবা একজনই, মা আলাদা। আর তোর আপু? নিজের বোন, তবে ভাই সৎ। কখনো বলিসনি তো আমায়? আরে বাবা, তুই হলি ব্যস্ত মানুষ, তোর কাছে কি আর আমার এত গল্প শোনার সময় আছে নাকি? কি যে বলিস না আরমান। হিয়ার ব্যঙ্গাত্মক কথাটা আরমান ঠিকই বুঝতে পারলো। বুঝলো যে খোঁচা দিল ওকে। তবে এইসব খোঁচাতে বেশি কান দিলে চলবে না, কান দিলেই সমস্যা হবে। তখন সত্যি সত্যি আরমানকে হিয়ার গল্পগুলো শুনতে হবে। ধীরে ধীরে হিয়া নিজের দুর্বলতাগুলো আরমানকে বলতে শুরু করবে। আর এক সময় আরমান হয়ে উঠবে হিয়ার শক্তি, হিয়ার দুর্বলতা সবকিছুই। কিছু একটা ভেবে আবার হিয়াকে প্রশ্ন করলো, ও কি খুব বাজে ব্যবহার করেছে তোর সাথে? খুব একটা কথাই হতো না আমাদের মাঝে, তবে ইদানিং তোর ব্যাপার নিয়ে বেশ ভালোই ঝামেলা লেগে যায়। ও একটা বিষয় কোনো মতেই মানতে পারে না, যে আমি কেন ওর বোন হয়ে ওকে ভোট না দিয়ে তোকে ভোট দিব। আমি কেন তোর সাথে এত মিশি, যেখানে পুরো ভার্সিটি জানে তুই আর ও শত্রু। একদিন চর মেরেছিল, তার জন্য অবশ্য বাবা অনেক রাগারাগিও করেছিল। বাবা না থাকলে হয়তো আরও কয়েকদিন মারার চেষ্টা করতো। আরমান কিছু একটা ভেবে বলল, তোর আমার সাথে এত কথা বলার কোনো দরকার নেই। আমাকে ভোট দিতে হবে না। এমন তো না যে তোর একটা ভোট দিয়ে আমি জিতে যাব। তার থেকে ভালো তুই বাড়িতে শান্তিতে থাক। অশান্তি করার দরকার নেই। চুপ কর তো তুই। আমার জীবনে এমনিতেও হারানোর মতন কিছুই নেই, কিসের ভয় পাবো? এক আছিসই তো তুই। আরো কিছু বলতে চেয়েছিল হিয়া, তবে থেমে গেল। আর চোখে একবার আরমানের দিকে তাকিয়ে দেখলো আরমানকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে, চুপচাপ চা খেয়ে যাচ্ছে। অপমানিত বোধ করলো হিয়া। ভুল জায়গায় আবারও ভুল কথা বলে ফেলেছে। যদিও ইচ্ছাকৃতভাবে বলতে চায়নি, বেরিয়ে গেছে মুখ থেকে। নিজের ভুলটা সংশোধন করে নিয়ে বলল, চিন্তা করিস না, কিচ্ছু করতে পারবে না, বাবা আছে। আমি তো বাবারই মেয়ে, বাবা আমাকেও ভালোবাসে। আজ আসি। কথাটা বলে হিয়া চলে গেল সেখান থেকে। আরমান কখনোই আটকায় না হিয়াকে, কখনো একটু বলে না যে আর কিছু সময় বসে যা, গল্প করি একটু দুজনে মিলে। মোট কথা আরমান পিছু ডাকতে চায় না হিয়াকে। একবার পিছু ডাকলে তো হিয়ার অভ্যাস হয়ে যেতে পারে। পরে যখন আর ডাকবে না তখন কষ্ট পাবে মেয়েটা। ইতিমধ্যে 2 কাপ চা আরমান শেষ করে ফেলেছে। আরেক কাপ অর্ডার দিল। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। চারিদিকের এত চাপ আর নিতে পারছে না। মাঝে মাঝে ভাবে কেন এই রাজনীতিতে আসতে গিয়েছিল, কার মুখ দেখে রাজনীতির ভূত মাথায় চেপেছিল। পরক্ষণে মনে হলো সাধারণ জীবন তো আরমানের কখনোই পছন্দ ছিল না। রাজনীতিতে না আসলে জীবনে কত কিছু মিস করে যেত, জীবনের আসল থ্রিলটাই তো পেত না। এই পলিটিশিয়ান। হঠাৎ করে এমন একটা অদ্ভুত ডাক কানে যেতে আরমানের ভালো মেজাজ বিগড়ে গেল। রাগান্বিত গলায় বলল, কে রে? ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আরজুর মুখটা দেখতেই আরমানের মুখটা চুপসে গেল। কিসের রাগ, কিসের বিরক্তি, সব অনুভূতি হাওয়া হয়ে গেল। লাফ দিয়ে দাঁড়িয়ে হালকা তোতলানো গলায় বলল, ও আপনি? জি বলুন। আমি আসলে বুঝতে পারিনি, সেজন্য ওভাবেই বলে ফেলেছি। এত কথা শুনে আরজুর কাজ নেই, সরাসরি কাজের কথায় এসে বলল,
আপনার টাকা ফেরত দিতে এসেছি। এই নিন আপনার বাকি টাকা। আরমান হাত বাড়িয়ে টাকাগুলো নিল। আজকার কোনো খুচরো নোট না, একদম চকচকে নোট। কিন্তু কথা হলো, আরমান বুঝতে পারছে না এর পরে কথা কি করে এগোবে। আরজু যে এখনই চলে যাবে সেটা জানে আরমান। আর আরমানের সেই ভাবনাকে ঠিক প্রমাণ করে দিয়ে আরজু বলে উঠল, আমার আপনার থেকে যা পাওনা ছিল আর আপনার আমার থেকে যা পাওনা ছিল সেসব মিটে গেছে। আশা করছি এরপর থেকে আমার পথে আর আপনি আসবেন না। আর আমার বিরক্ত করা ছেড়ে দিন। পার্কটা আমার শান্তির জায়গা। এমনিতে আমার জীবনে শান্তির ভীষণ অভাব। যেইটুকু আছে সেইটুকু কেড়ে নেবেন না। আরমান হেসে উঠে বলল, আরে মিস, কি যে বলেন না, আমি আপনার জীবনে থেকে শান্তি কেড়ে নিতে যাব কেন? আমার তো অন্য কিছু উদ্দেশ্য আছে। আরজু কপাল কোঁচকালো। তীক্ষ্ণ দৃষ্টিতে আরমানের দিকে তাকিয়ে সন্দেহী গলায় বলল, কি উদ্দেশ্য? কি চান আপনি? কার লোক আপনি? কে পাঠিয়েছে আপনাকে আমার পিছনে? আপনি কেন আমার পিছনে পড়ে আছেন? সত্যি করে বলুন, না হলে আমি আপনার নামে হ্যারাসমেন্টের কেস করে দেব। ভার্সিটির অথরিটির কাছে কমপ্লেন করব আপনার নামে। হঠাৎ করে আরজু কেমন উত্তেজিত হয়ে উঠল। চোখে মুখে তার তীব্র উৎকণ্ঠা আর দুশ্চিন্তা। আরজুর হঠাৎ এমন ব্যবহারে আরমান নিজেও ভড়কালো ঠিকই, তবে পরক্ষণে তার দৃষ্টি তীক্ষ্ণ হলো। আরজুকে দেখতে মোটেও স্বাভাবিক লাগছে না। হঠাৎ করে তীব্র উৎকণ্ঠা দেখা দিল আরজুর মাঝে। দেখেই বোঝা যাচ্ছে কোনো একটা বিষয় নিয়ে ভয় পেয়ে আছে। আর সব থেকে বড় কথা হলো, কেন বলল যে আরমানকে কেউ ওর পিছনে পাঠিয়েছে? কেউ কি এমন আছে আরজুর জীবনে যে ওর পিছনে লোক লাগাতে পারে? কিন্তু কে সে? আরমানকে চুপ করে থাকতে দেখে আরজুর সন্দেহ আরো বাড়ল। পুনরায় উৎকণ্ঠিত গলায় বলল, উত্তর দিন, কোন স্বার্থে আমার পিছনে পড়ে আছেন আপনি? স্বার্থ তো অনেক বড় কিছুই, তবে এতটুকু ভরসা রাখতে পারেন যে তাতে আমার কোনো ক্ষতি হবে না। কোন ভরসায় আমি আপনাকে ভরসা করব? আপনাকে ভরসা করব এই প্রশ্নটা আসবেই বা কোথা থেকে? আচ্ছা, একটা কথা বলুন তো আমায়, আপনার কাছে ভরসার সঙ্গটা কি? আরজু খুব চটজলদি উত্তরে বলল, আমার কাছে ভরসার কোনো সংজ্ঞা নেই। আর তার কারণ, আমি কাউকে ভরসাই করি না। এই পৃথিবীতে কাউকে ভরসা করা যায় না। আরজুর কথায় আরমান তীব্র আপত্তি জানিয়ে বলল, কথাটা কিন্তু আপনি ভুল বললেন মিস। হ্যাঁ, এটা ঠিক, সবাইকে বিশ্বাস করা যায় না। আপনি হয়তো করতে পারেন না, কিন্তু সবাই এমন না। এমন কিছু মানুষ আপনার জীবনে অবশ্যই আছে যাদের উপর আপনি ভরসা করতে পারেন। কি ঠিক বললাম তো? আমি শুধুমাত্র আমার আপাকে ভরসা করি। আপা ব্যতীত আর কাউকে ভরসা করি না। আর কেউ আমার ভরসার যোগ্য না। আপনার কি মনে হয় না আপনি ভীষণ বোকা? আরমানের কথাটা আরজুর ঠিক পছন্দ হলো না। ছেলেটা কি বোঝাতে চাইছে? আরজু ভীষণ বোকা? ও নিজে কি এমন করে? পরে তো ওই রাজনীতি, যেখানে চালাকি দিয়ে কোনো কাজ নেই, শুধু মনের মাঝে প্যাঁচ থাকা দরকার। কাট গলায় বলল, কি বলতে চাইছেন সোজাসুজি বলুন। আপনি কেমন মানুষ জানেন, যে পরীক্ষা না নিয়ে ফলাফল ঘোষণা করে দেন? আগে একজনের পরীক্ষা নিন, তাকে পরীক্ষায় দিতে দিন, তারপর সে উত্তীর্ণ হলো কি না হলো সেটা বিবেচনা করে ফলাফল ঘোষণা করুন। কিন্তু আপনি এটা করেন না। আমি বুঝতে পারছি আপনার জীবনে হয়তো বেশিরভাগ মানুষ আপনি বিশ্বাস রাখতে পারেনি। তার মানে এটা না যে সবাই তেমন। আচ্ছা, আপনি একটা কথা ভেবে দেখুন তো, এটা কি সত্যি যে পৃথিবীতে কেউ ভরসার যোগ্য না? আরজু কোনো উত্তর দিল না। আরমানের প্রশ্নের ওর কাছে কোনো উত্তর নেই। তবে আরজু তো এই ব্যাপারে নিশ্চিত ছিল যে ওর আপাকে ছাড়া আর কাউকে ভরসা করা যায় না। তবে এখন আরমানের প্রশ্নের উত্তরটা কেন দিয়ে দিতে পারছে না যে পৃথিবীতে কেউ ভরসার যোগ্য কিনা? আরজুকে চুপ করে থাকতে দেখে আরমান নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেল। এই নিয়ে আর বেশি কথা বাড়াতে চাইল না। বুঝতে পারছে এই নিয়ে বেশি কথা বললে আরজু অতিরিক্ত চিন্তা করতে পারে। ভিন্ন প্রসঙ্গে গিয়ে বলল, চলুন চা খাই, মাথাটা ঠান্ডা হবে। আরজু কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরমানের দিকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, আপনি কি সবাইকে এই কথাটাই বলেন? সব মেয়ের সাথে কি চা খান? একটু আগেও দেখলাম একজনের সাথে চা খাচ্ছেন আর হাসতে হাসতে কথা বলছেন। এখন আবার আমাকেও সেই একই কথা বলছেন। আমি জানতাম আপনি মানুষটা ভালো না। আপনি সুযোগ নিতে চাইছেন আমার। একেই বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আর কোনো কিছু খাওয়ার মতন কি ছিল না? ছিল তো, কিন্তু আরমান সেই চায়ের কথাটাই বলল। একেই তো এই মেয়েটা দেখে এক লাইন ভাবে চার লাইন।
মানুষ অন্তত 2 লাইন বেশি বোঝে, কিন্তু ইনি 4 লাইন বেশি বোঝে। তবে আরমান মেয়েটার উপর রাগ দেখাতে পারবে না। রাগ দেখালে মেয়েটা কষ্ট পাবে, আর মেয়েটা কষ্ট পেলে আরমানও একটু একটু কষ্ট পাবে। নিজেই নিজেকে বোঝালো, রাগটাকে দমিয়ে ফেললো, শান্ত গলায় বলল, অবশ্যই সবাইকে খাওয়াই না, যারা বিশেষ শুধুমাত্র তাদেরকেই খাওয়াই। আর্য আবারও প্রশ্ন করলো, একজন মানুষের জীবনে কতজন মেয়ে বিশেষ হয়? নাকি আপনাদের ছেলেদের স্বভাবই এমন? হাজারটা মেয়েকে বলে বেড়ান যে তারা আপনাদের জন্য বিশেষ। দেখেছেন, আমি বলেছিলাম না, কাউকে ভরসা করাটাই যায় না। আপনারা কেউ ভরসার যোগ্য না। আরমান এবারে মৃদু ধমক দিয়ে বলে উঠল, একদম চুপ। একটা কথা শোনে না, বোঝে না, অথচ চেঁচামেচি করে। এতদিন বলেছিলেন আমি মানুষ ভালো না, এখন আবার বলা শুরু করছেন আমি ভরসার যোগ্য না। সমস্যাটা কি আপনার? ওই মেয়েটা আমার বান্ধবী ছিল, সেজন্য চা খেয়েছে। আর বিশেষ বলতে আপনি কি বলছেন? বন্ধুরা আমাদের জীবনে বিশেষ হয়, বুঝতে পেরেছেন? আরমানের ধমক দেওয়াটা আর্যর একদমই অপছন্দ হলো। আরমানের সাহস হয় কি করে আর্যুর সাথে এত উঁচু গলায় কথা বলে? কি ভেবেছে ছেলেটা আর্য কিছু বলতে পারবে না? ও রাজনীতিবিদ, ওর কাছে ক্ষমতা আছে বলে আর্য চুপ করে থাকবে। বোকা ছেলে। প্রাণের ভয় থাকার পরেও যেখানে নিজের বাবা, ভাই, এমনকি ফিরোজের সাথেও তর্ক করতে ছাড়ে না, সেখানে এই ছেলে তো আর্যুর সামনে চুনোপুটি ধরবে আর আছাড় মারবে। নিজের ভাবনার উপর হঠাৎ করে আর্য নিজেই বিরক্ত হলো। ও কেন এই ছেলেটার কথা এত ধরছে? এই ছেলেটার এত আজে বাজে প্রশ্নের উত্তর দেওয়ারই কি আছে? আর্য তো নিজেই সুযোগ করে দিয়েছে ওর সাথেই ব্যবহার করার। আর্যুর কি মনে হলো কে জানে। চুপচাপ ঘুরে চলে যেতে নিলে পেছন থেকে আরমান ডেকে উঠল। আরও শুনুন। ডাকটা কানে যেতেই আর্যুর পা থেমে গেল। মনের মাঝে যে সন্দেহগুলো তৈরি হয়েছিল সেগুলো আরো প্রখর হলো। আরমান কেন এই নামে ডাকলো? এই নামে তো বাড়ির কয়েকজন, বিশেষ করে প্রার্থনা ডাকে, তবে আরমান কি করে জানলো এই নামটা? আর্য যেন এবারে নিশ্চিত হয়ে গেল যে ফিরোজী আরমানকে ওর পেছানো লাগিয়েছে। এদিকে আরজুকে ঠায় সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে আরমান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজে এগিয়ে গিয়ে আরজুর সামনে দাঁড়িয়ে অপরাধী গলায় বলল, দুঃখিত এভাবে কথা বলার জন্য। আসলে আমার শুনতে খুব খারাপ লাগে বারবার যে আপনি আমায় ভরসা করতে পারেন না, আমি খারাপ ভাবেন। ট্রাস্ট মি আরও, আপনি আমায় যেমন ভাবেন আমি তেমন না। বলে ডাকলেন কেন আমায়? আরমান একটু থতমত খেল। কেন ডেকেছে নিজেও জানে না। গতকাল রাতে আরজুকে নিয়ে ভাবার সময় মনে হয়েছিল ওর নামটা ছোট করে আরু ডাকলে বেশ মিষ্টি শোনাবে। যদিও এখন ডাকার ইচ্ছে ছিল না, তবে হঠাৎ করে মুখ ফসকে বেরিয়ে গেছে। এমনি ডাকলাম, ডাকটা মিষ্টি। আপনি আমার এই নামটা কি করে জানেন? কে বলেছে আপনাকে? কেউ বলেনি, আর্য থেকে আরও যে কেউ ডাকতে পারে। আরজুর চিন্তা বাড়ল। কোনো মতেই ভরসা করতে পারছে না আরমানের উপর। কণ্ঠটা আর কঠিন করলো না, নরম হলো। হালকা একটু মিনতিও প্রকাশ পেল সেখানে। দেখুন, আমি আপনাকে অনুরোধ করছি, আমার জীবনটা নষ্ট করবেন না। যদি কেউ আপনাকে আমার খোঁজ করার জন্য পাঠিয়ে থাকে, তবে অনুরোধ করছি তার কথা শুনবেন না। আমাকে একটু বাঁচতে দিন। বাঁচার জন্য পালিয়ে এসেছি। নিজের বাড়ি ঘর, বাবা মা, ভাই বোন সবাইকে ছেড়ে এসেছি। একটু বাঁচতে দিন আমায়। যার কথায় আমার পিছনে লেগেছেন, দয়া করে তাকে আমার সম্বন্ধে কোনো খোঁজ দিবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, বলুন। যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা করে দিবেন, কিন্তু তাও আমার জীবনটা নষ্ট করবেন না। ধীরে ধীরে যেন আরমানের কাছে আরজুর জীবনের কিছু কিছু রহস্যের খোলাসা হচ্ছে। মেয়েটার সব সময় এত গুরুগম্ভীর ভাব, হঠাৎ হঠাৎ এত উতলা হয়ে ওঠা, হঠাৎ ভয় পাওয়া, সবকিছুই যেন আরমানের কাছে একটু একটু করে পরিষ্কার হচ্ছে। সেই সাথে এটাও বুঝতে পারছে আরমান মেয়েটার জীবনে খুব ভয়ানক কোনো অতীত আছে, আর সেই অতীত এখনো মেয়েটাকে তাড়া করে বেড়াচ্ছে, যার ভয় সব সময় থাকে। আরমানের ইচ্ছে করলো আরজুর কাঁধে হাত রেখে একটু ভরসা দিতে, তবে সেসব সম্ভব না। এমনিতেই মেয়েটা আরমানকে খারাপ ভাবে, এখন আবার ছুতে গেলে আরও খারাপ ভেবে নেবে। তার থেকে বরং আপাতত দূরত্ব বজায় রেখেই ভরসা দেওয়া যাক, পরে না হয় কাছাকাছি গিয়ে ভরসা দেবে। দেখুন, আমি জানি না আপনার জীবনে কি সমস্যা, তবে বিশ্বাস করুন আমাকে কেউ পাঠায়নি আপনার খবর রাখার জন্য। আমি কারোর লোক না। আমি আপনাকে প্রথমে পার্কে দেখেছিলাম, তারপরে দীর্ঘদিন আপনাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পাইনি। তারপর সেদিন আমার ভার্সিটিতে দেখা হলো।
এর বাইরে আমি আপনার সম্বন্ধে কিছুই জানি না। আর আমি আপনার জীবন নষ্ট করতে যাব কেন? আমি তো সেটা গুছিয়ে দিতে চাই। দরকার নেই আমার এত কিছুর। আমি কোনোদিনই ওই আশাতে ছিলাম না যে কেউ আমার জীবন গুছিয়ে দেবে। আরমান আলতো হেসে উঠে বলল, সবে চাই আরও কেউ না কেউ কখনো না কখনো এসে তার জীবনটা গুছিয়ে দিক। আমার বিশ্বাস আপনিও চান, তবে কখনো সেটা উপলব্ধি করার মতন পরিস্থিতি পাননি। আপনার চোখ দুটো দেখে আমি বুঝতে পারছি সেখানে কত যন্ত্রণা লুকিয়ে আছে। আপনি বাঁচতে চান এই যন্ত্রণাগুলো থেকে। কোন এক ভরসাযোগ্য হাত খোঁজেন আপনি, শুধু বলতে পারেন না বলার লোক নেই জন্য, তাই না? আরজু আবারও নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরমানের দিকে। আরমান যেসব কথা বলল আরজুর সম্বন্ধে, সেই কথাগুলো আরজু হয়তো নিজেও জানে না। আরজু মানেও না এই কথাটা যে আরজু এটা আশা করে আছে যে কেউ এসে ওর জীবনটা গুছিয়ে দেবে। তবে সরাসরি না বলতেও পারল না। কিন্তু কেন? আরজুর সব কি তবে গুলিয়ে যাচ্ছে? নিজের প্রতি যে বিশ্বাসগুলো ছিল সেগুলোতে কি আরমান সন্দেহ ভরিয়ে দিচ্ছে? আরমান বুঝতে পারল আরজু ঘোর ভাবনায় নিমগ্ন হয়ে আছে। মনে হলো আজকের জন্য এতটুকু কথাই যথেষ্ট। বেশি বললে মেয়েটা ভাবতে ভাবতে মাথা খারাপ করে ফেলবে। অন্তত যে প্রশ্নটা আরজুর মনের মাঝে ঢুকিয়ে দিয়েছে এর জন্য হলেও আরমানকে মনে করবেই। আর ভাবতে হবে না, এখন যান। একদম ঠান্ডা মাথায় বাড়ি ফিরবেন। আর চিন্তা করবেন না, আপনি না চাইলেও কেউ এসে আপনার জীবন ঠিকই গুছিয়ে দেবে। আরজু কিছু বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। আরমান খেয়াল করলো আরজু চলে যাওয়ার পর তার আর ভালো লাগছে না। মেয়েটা আজে বাজে কথা বলুক, তবুও কেমন যেন ধীরে ধীরে আরমানের সেসব আজে বাজে কথারই অভ্যাস হয়ে যাচ্ছে। আরমানের সেসব আজে বাজে প্রশ্নের উত্তর দিতেই এখন যেন ভালো লাগছে। সেই সাথে মেয়েটার মনে হাজারো প্রশ্ন তৈরি করতে ইচ্ছে করছে। কে জানে কি লুকিয়ে আছে ওই ক্লান্ত চোখ দুটোর মাঝে। আরমান আদৌ তার হদিশ পাবে কিনা কে জানে। ভর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে ঘরে বসে বিশ্রাম নিচ্ছেন মোমেন সাহেব। হঠাৎ করে নাসিমা হন্তদন্ত পায়ে ছুটে এসে ক্রন্দনরত গলায় বলল, তাড়াতাড়ি বাহিরে চলুন, ফিরোজ প্রীতুলকে মারছে। কথাটা শুনে মোমেন সাহেব লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলেন। বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন করলেন, মরবে কেন? কি আবল তাবল বলছো? আমি আবোল তাবোল বলছি না, আপনি নিজে গিয়ে দেখবেন। উঠুন, মারামারি করছে ওরা দুজন। তাড়াতাড়ি চলুন না, না হলে প্রীতুলকে মেরে ফেলবে ও। মোমেন সাহেব আর কোনো কথা বাড়ালেন না। এক প্রকার ছুটে তাড়াতাড়ি সদর দরজা দিয়ে উঠোনে পা রাখতে দেখলেন পৃথুলকে মাটিতে ফেলে ওর বুকের উপরে উঠে বসে ফিরোজ ক্রমাগত ঘুষি মারছে। ইতিমধ্যে পৃথুলের নাক মুখ ফেটে গল করে রক্ত বের হওয়া শুরু করেছে। তবে ফিরোজের সেদিকে খেয়াল নেই। মোমেন সাহেব তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে ফিরোজকে ছাড়ানোর চেষ্টা করলেন, তবে লাভ হলো না। রাগান্বিত গলায় ফিরোজকে উদ্দেশ্য করে বললেন, কি করছিস ফিরোজ? ছাড় আমার ছেলেকে। ফিরোজ মোমেন সাহেবের পানে রক্তচক্ষু নিক্ষেপ করে বলল, সামনে থেকে সরে যা চাচা। তুই ভাবিস না আমার চাচার জন্য এখনো তোকে সম্মান দেখাতে আসবো? বাধা দিতে এলে ছেলের পরে তোর একই অবস্থা করবো ওরে বুড়বো। ফিরোজ, ভুলে যাস না সম্পর্কে তোর চাচা হই আমি। তাহলে রাখ তোর সম্পর্ক, সব ঠেকাই ফিরোজের জন্য না। তুই যে কত চাচার দায়িত্ব পালন করছিস সেসব আমি ভুলিনি। এখন সম্পর্কে বড়াই করছিস। সেই সময় তোর এই চাচা ভাতিজার সম্পর্ক কোথায় ছিল যখন আমি এসে তোর পা ধরেছিলাম? সামনে থেকে সর। কিছুক্ষণ বিরতি নিয়ে ফিরোজ আবারও মারতে শুরু করলো। পৃথুলের অবস্থা বেগতিক দেখে মোমেন সাহেব আশেপাশে দাঁড়িয়ে থাকা ফিরোজের লোকদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা আটকাও ওকে। এভাবে মারতে থাকলে ছেলেটা মরে গেলে কিন্তু তোমাদের ভাইয়েরই অসুবিধা হবে। ছেলেগুলো হয়তো মোমেন সাহেবের কথার গুরুত্ব বুঝতে পারলো, তবে ফিরোজ এই মুহূর্তে যা রেগে আছে তাতে ওকে আটকাতে যাওয়া মানে নিজেদের জীবনের ঝুঁকি তৈরি করা। তবে ফাহাদ ইশারা করতেই তারা এগিয়ে গেল। ৩-৪ জন মিলেও ফিরোজকে ধরে রাখতে সক্ষম হচ্ছে না। ফিরোজ ওকে ধরে ছেলেগুলোকে শাসিয়ে বলল, একবার ছাড়া পেলে তোদের অবস্থা খারাপ করব, কিন্তু ছাড়। তবে ফাহাদ ইশারায় ওদেরকে আশ্বস্ত করলো বলে ফিরোজকে ছাড়লো না। এদিকে পৃথুলের অবস্থা বেগতিক, সারা শরীর রক্তে মেখে গেছে। মোমেন সাহেব তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে ছেলেকে তুললেন। একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে প্রার্থনা। খুশি যে হয়েছে তেমনটা না, তবে কষ্ট পেয়েছে এমনটাও না। এসব তো জানা কথা যে একদিন ওদের মাঝেই ঝামেলা লাগবে।
মোমেন সাহেব তাড়াহুড়ো করে ছেলেকে তুলে আরও কয়েকজন লোকজনের সাহায্যে হাসপাতালের দিকে দৌড় দিলেন। ফাহাদ এবার ফিরোজের দিকে এগিয়ে এসে হালকা একটু রাগ দেখিয়ে বলল, এভাবে দিন দুপুরে মারামারি করছিস কেন? কি করেছে ও? ফিরোজ কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলল, টুম্পাকে ছোঁয়ার চেষ্টা করেছিল। ওই শুয়োরের বাচ্চার জিভ এতই বড় হয়ে গিয়েছিল যে ও আমার টুম্পার দিকে হাত বাড়ায়। এখন নয় ওকে বাঁচিয়ে নিলে, কিন্তু কতক্ষণ বাঁচবে? হাতের কাছে পেলে এবার গলা কাটবো আমি ওর। ওর রক্ত গায়ে না মাখলে আমার কলিজা ঠান্ডা হবে না। চুপ কর। এই একটা সাধারণ কথা নিয়ে ওর সাথে তো ঝামেলা না করলেও পারতি। যেমনই হোক আমাদের কথায় উঠতে বসতো। একটা ভালো কাজের লোক ছিল। তোর মনে হয় এরপর ও আমাদের কথা শুনবে বলে? কেন শুনবে না? ওর বোনকে দিয়ে কি এমনি এমনি তোমায় বিয়ে দিয়েছি বুড়ো বয়সে? কাজ করানোর জন্যই তো। কিরে, কি করে কাজ করাতে হবে সেটা তো তোমার ব্যাপার। কিন্তু যাই বলিস, একটা ছোট কথায় এত বড় তামাশা না করলেও পারতি। চাচা যদি এখন খেপে যায়? ফিরোজ চটে গিয়ে বলল, খেপলে খেপবো, ও কি করতে পারে আমিও সেটাই দেখব। ফিরোজ রাজ করে এই এলাকায়, আমার এলাকায় ও আমার কি করতে পারে সেটা আমিও দেখতে চাই। আর আমার চাচা বেশি চেঁচালে না, আগে ওটাকে কবরে শোনার ব্যবস্থা করব। ফিরোজ ওকে ধরে রাখে ছেলেগুলোকে বলল, ছাড় কুত্তার বাচ্চারা। ছাড়া পেতেই ফিরোজ একা একাই কোথায় যেন চলে গেল। ফাহাদ একটা দীর্ঘশ্বাস ফেলল। ফাহাদ যতটা ঠান্ডা মস্তিষ্কের খেলোয়াড়, ফিরোজ ঠিক তার বিপরীত। ছেলেটাকে বোঝাতে পারে না যে সব সময় মাথা গরম করলে চলে না। বেশ কয়েকটা দিন পর আজ আবারও নিষিদ্ধ পল্লীতে ফিরোজের পা পড়ল। তবে আজ কোনো আমোদ করার উদ্দেশ্যে আসেনি। আজ এসেছে তাণ্ডব চালাতে। সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা বিশাল ঘরে ঢুকলো। ঘরের ভেতরে এখন কে কে আছে, কি কাজ করছে, সে সব কিছু জানার প্রয়োজন মনে করলো না। কোনো অনুমতি নেওয়ারও প্রয়োজন বোধ করলো না। এদিকে ফিরোজের হঠাৎ আগমন বোধ হয় লায়লির একদমই পছন্দ হলো না। আরও বেশ কিছু খদ্দের সাথে তার মেয়েদের কেনাবেচা নিয়ে কথাবার্তা চলছিল। এমন গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে ফিরোজ ব্যাঘাত ঘটানোয় রেগে গেলেন। ক্ষিপ্ত গলায় কিছু বলতে চাইলেন, তবে ফিরোজ সেই সুযোগ দিল না। ঘরে ঢুকে সোজা কাচের টেবিলটা এক লাথি দিয়ে ভেঙে ফেলল। মুহূর্তের মাঝে শান্ত পরিবেশটা কেঁপে উঠল। গাঢ় লাল রঙের চুমকি পাথরের কাজ করা সিল্কের শাড়ি পরা, সেই সাথে ভারী সাজগোজ করা লাইলিও কেঁপে উঠল। ফিরোজের চোখ মুখের অবস্থা দেখে ভয় পেল। ফিরোজ একটা কিছু বলারও সুযোগ দিল না তাকে। সোজা লাইলির দিকে তেড়ে দিয়ে এক পা সোফার উপরে তুলে এক হাতে লাইলির গলা টিপে ধরল। এত জোরে গলা টিপে ধরলো লাইলির, মনে হলো যে 5টা সেকেন্ডও বোধ হয় টিকতে পারবে না। ফিরোজ দাঁতে দাঁত পিছে বলল, হাঙ্কি মাগি, তোর বুক চিরা ফেলে আর তোর কলিজা বাইর করে কুত্তারে খাওয়ামো। তোর চোখের মধ্যে গরম রোদ ঢুকে তোর চুলকানি থামামো। ধান্দা করতে পারতেছস আমার জন্য, আর আমার কথাই শুনোসই না। উপস্থিত লোকগুলো ফিরোজকে আটকানোর জন্য এগিয়ে এলো। এই যাত্রায় লাইলি বেঁচে গেল। তবে আর কয়েক সেকেন্ডের ব্যাপার ছিল, তাহলেই খেল খতম হয়ে যেত। ফিরোজের থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে যে লোকগুলো ফিরোজকে ধরেছে তাদেরকে উদ্দেশ্য করে হাঁপানো গলায় বলল, সাইরা দে কইতাছি, এটা আমাগো ব্যাপার, আমরা বুঝুম। লোকগুলো সত্যি ফিরোজকে ছেড়ে দিল। লাইলির ইশারা বুঝতে পেরে ঘর ফাঁকা করে চলে গেল তারা। লাইলি ফিরোজকে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখ সাহেব, আমার কথা বোঝার চেষ্টা কর। তুই আগে বস, ঠান্ডা শরবত খাওয়াইয়া ঠান্ডা কর মাথা। তাও ঠান্ডা না হইলে নতুন মাইয়া আইসে বাজারে, ঘরে পাঠাইয়া দেই। লাইলির কোনো কথাই ফিরোজের কানে গেল না। মেঝেতে পড়ে থাকা কাচের টুকরোগুলোর মধ্যে থেকে একটা টুকরো হাতে নিয়ে লাইলির গলা বরাবর ধরে কটমট করে বলল, তোরা মাসে মাসে এতগুলো করে টাকা দেই, ধান্দা করার ব্যবস্থা করে দিছি, তারপরে তুই আমার পাখিরে অন্য কারো কাছে বেচাদনের সাহস পাস কই থেকে? আমার পাখিরে অন্যের খাঁচায় বন্দি করার সাহস দিল কে তোরে? একবারে মনে হইল না আমার কথা, যে আমি খবর পেলে তোর কি হাল করবো? লাইলি ভয় পেয়েছে ভীষণ। জানে ফিরোজ যে কোনো সময় মেরে দিতে পারে, একটু হাত কাঁপবে না। খুন করা ওর স্বভাব। যত সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, দেখ সাহেব, আমি নিরুপায় ছিলাম। ওই পিথল তোর দলের লোক আমারে কইছে তুই নাকি অরে অনুমতি দিছস। আমি কি করতাম ক? তুই আমারে ফোন দিলি না কেন? আমার সাথে চালাকি করিস না লাইলি। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না?
আমার এত টাকা দিয়ে তোর গলা ভরে নেই, সেজন্য তুই আবার পিতুলের থেকে টাকা নিছোস। এই যাত্রায় বাইচা গেলি, যদি আর কোনোদিন আমার পাখির ঘরে অন্য কেউ গেছে, সেদিন তোর শেষ দিন হইব, মনে রাখিস। লাইলি আশ্বস্ত করে বলল, ভুল হইয়া গেছে সাহেব, আর কোনোদিন হইব না। আমার বাকি কই, 2 মিনিটের মধ্যে ওরা ঘরে পাঠাবি। আর দোয়া কর যাতে ওই আমার কাছে কোনো অভিযোগ না করে। যদি ওর চোখে পানি দেখছি তোর জন্য, তাইলে তুই শেষ। কথাটা বলে ফিরোজ ছেড়ে দিল লাইলিকে। তবে লাইলি বুঝতে পারলো গলার কাছে কিছুটা অংশ কেটেছে, জ্বালা করছে। ফিরোজ চলে যেতে নিয়ে থেমে গেল। হুট করে পিছন ফিরে তাকিয়ে হাতে থাকা কাচের টুকরোটা নিয়ে লাইলির কনুয়ের একটু নিচে জোরে আঘাত করলো। ব্যথায় চিৎকার করে উঠল লাইলি। কিছুটা রক্ত ছিটকে হাতের অন্যান্য জায়গায় পড়ল। ফিরোজ যেন তাতে পৈশাচিক আনন্দ পেল। লাইলির চোখে মুখে জল দেখে ভীষণ আনন্দ পেল। বারবার শুধু একটা কথাই মনে পড়ছে, নিশ্চয়ই ওর পাখিও কেঁদেছে যখন পৃথুল ওর ঘরে গিয়েছিল। পাখি ঠিক আছো তুমি? এই শুয়োরের বাচ্চা কোথাও ছুঁয়েছে তোমায়? টুম্পা বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, যদি ছুঁয়েও থাকে তবে তাতে তোমার কি? তুমি কি ভুলে গেছো আমার পরিচয়? মনে নেই এর আগের দিন কি বলে গিয়েছিলে? আমি হলাম বেশ্যা। প্রতিদিন নতুন নতুন খদ্দেরকে খুশি করাই আমার কাজ, ঠিক যেমন ভাবে তোমাকে খুশি করি। ফিরোজ টুম্পার চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, আমি তোর কোনো খদ্দের না, তুই শুধু আমার, আর কাউকে খুশি করা তোর কাজ না। টুম্পার চোয়াল চেপে ধরা ফিরোজের হাতটা টুম্পা ছাড়িয়ে নিয়ে রাগান্বিত গলায় বলল, তুমি আমার খদ্দেরই, টাকার বিনিময়েই তো রোজ আমার ঘরে আসতে হয় তোমায়। এর থেকে বেশি সম্মান আমি তো তোমার থেকে পাবো না। তুমি আমার একটা কথাও শোনো, আমার কোনো মূল্য আছে তোমার কাছে? নেই। তাই আমিও ঠিক করেছি, আজ থেকে আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। অন্য পুরুষরাও আজ থেকে টুম্পার ঘরে প্রবেশ করবে, আর সেটাও টুম্পার ইচ্ছায়। টুম্পা কথাটা বলার সাথে সাথে ফিরোজ সর্বশক্তি প্রয়োগ করে টুম্পার গালে একটা চড় বসালো। টুম্পা মেঝের উপরে উপুড় হয়ে পড়ল। ফিরোজ এক হাঁটু গেড়ে করে বসে পিছন থেকে টুম্পার চুলের মুঠি শক্ত করে ধরল। টুম্পা ব্যথায় আর্তনাদ করে উঠল। তবে এই মুহূর্তে টুম্পার সেসব আর্তনাদ ফিরোজের মন গলাতে পারল না। টুম্পার দিকে ঝুঁকে গিয়ে কটমট করে বলল, আমার মাথা গরম করিস না, এমনিতে যথেষ্ট মাথা গরম করে তোর ঘরে ঢুকছি। শুনে রাখ পাখি, তোকে মারতে আমার হাত কাঁপবে না, কিন্তু যদি আমার অবহেলার কারণে তোকে কেউ ছয়, তবে তোকে ক্ষমা করে দিব। কিন্তু যদি তুই স্বেচ্ছায় কাউকে তোকে ছুঁতে দিস, তবে মনে রাখিস তোকে টুকরো টুকরো করে কেটে পানিতে ভাসিয়ে দেব। কথাটা বলে ফিরোজ টুম্পাকে এক প্রকার ছুঁড়ে মারল। উঠে চলে যেতে নিলে পেছন থেকে টুম্পা একবার কাতর গলায় ডেকে বলল, সাহেব। ফিরোজ থামলো। মেঝে থেকে উঠে গিয়ে ফিরোজের সামনাসামনি দাঁড়ালো। কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর দু হাতে ফিরোজের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আজ আমার পরিচয় বেশ্যার জন্য তুমি আমায় ভালোবাসো ঠিকই, তবে স্বীকৃতি দিতে চাও না স্ত্রী হিসেবে। অথচ কখনো কি নিজেকে এই প্রশ্নটা করেছো, আমি এই পরিচয়টা পেলাম কি করে? জন্মগতভাবে তো আমি বেশ্যা না। একজন আমায় বলল আমার এখানে আসার পেছনে নাকি তুমি দায়ী। তাহলে আমার দোষটা কোথায় বলো? প্রথমে আমার থেকে আমার স্বাভাবিক জীবনটা ছিনিয়ে নিলে, আমাকে বেশ্যায় পরিচয় দিলে, তারপর আমাকে ভালোবাসলে, আর এখন আমি তোমার থেকে একটা অবৈধ সম্পর্কের দাবি করছি, অথচ তুমি তার অস্বীকার করছো। আমি ছেড়ে দিয়েছি সব কাজ। কিন্তু আমার জীবনটা তো নষ্ট করে দিয়েছো। তুমি ওসব কাজ ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছো ঠিকই, কিন্তু আমি তো আর পারছি না ফিরতে। নিয়ে যাবে আমায় তোমার বাড়ি? ফিরোজ কিছুক্ষণ চুপ থেকে বলল, সম্ভব না। টুম্পা এবারে ছেড়ে দিল ফিরোজকে। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, তবে মনে রেখো, আজ থেকে তোমার প্রতি আমার ভালোবাসা ফুরলো। আজ থেকে তোমার পরিচয় তুমি শুধুমাত্র আমার খদ্দের, এর বেশি আর কিচ্ছু না। ভোরের দিকে আরজুর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে খুব চটপট করে উঠে বসলো। বিছানা থেকে নেমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে বই নিয়ে বসে পড়ল। তবে পড়া শুরু করতে পারল না।
কিছুক্ষণ ওভাবেই ঝিম ধরে বসে থাকলো। কিছুক্ষণ পর কানে ফজরের আজান এলো। ততক্ষণে বুঝতে পারলো এখন সবেমাত্র ভোর হচ্ছে। আর্য মনে মনে ভাবলো, তবে কি ও মাঝরাতেই উঠে পড়েছিল? তাহলে ঘুমিয়েছে কতক্ষণ? পড়াশোনা শেষ করে রাতে ঘুমোতে ঘুমোতেই তো একটা পার হয়ে গেছিল, আবার এত তাড়াতাড়ি উঠেও গেল। আর্য এসব ভাবতে ভাবতে দেখলো ইরা উঠে গিয়ে ফ্রেশ হয়ে অজুও করে এসেছে। হিজাবটা পড়তে পড়তে হাসি হাসি মুখে আরজুকে বলল, নামাজ পড়বে না আরজু? যাও উজু করে এসো, নামাজ পড়লে ভালো লাগবে। আরজু বাধ্য মেয়ের মতন মাথা নাড়িয়ে চুপচাপ নেমে গেল বিছানা থেকে। অজু করে এসে নামাজ পড়ে নিল। আরজুর নামাজ শেষ হওয়ার আগেই ইরার নামাজ শেষ হলো। ইরা দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে আনলো। আরজু নামাজ শেষে উঠে বিছানায় গিয়ে বসলো। ইরা ওর দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিতেই আরজু ইতস্তত গলায় বলল, আমার জন্য বানিয়েছো কেন? আমি তো চা চিনি কিচ্ছুই কিনিনি। কেননি জন্য কি আমিও দিতে পারবো না? কিন্তু এমনিতেই কেন দিবে? তোমারও কি আমার থেকে কিছু চাওয়ার আছে? তুমি কিছু নেবে আমার থেকে ইরা আপু? ইরার খুব অদ্ভুত লাগলো আরজুর কথা। প্রশ্ন করলো, তোমার কেন মনে হলো আমি এমনিতে দেব না? আর আমি তোমার থেকে যে কিছু চাইবো সেটা তোমার কেন মনে হলো? আরজু বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বলল, কেউ কিছু দিলে তার পরিবর্তে অবশ্যই কিছু না কিছু নেয়, আর কিছু না নিলে কিছু দেয় না কেউ। তাহলে তুমিও দেবে। কোনো কিছুর বিনিময় ছাড়া তো কেউ আমাকে কখনো কিছু দেয়নি। এবার ইরা আরজুর কথার মানেটা বুঝলো। নিঃস্বার্থভাবে আরজুর উপকার করবে এমন কাউকে হয়তো আরজু কখনো পায়নি জীবনে। সেজন্য এই বিষয়গুলো ভাবতেও পারে না যে নিজেদের স্বার্থ ছাড়া কিংবা কোনো কিছু পাওয়ার লোভ ছাড়াও কেউ সাহায্য করতে পারে বা কোনো কিছু দিতে পারে। ইরা আরজুর গালে হাত রেখে আদুরে গলায় বলল, তুমি আমার ছোট বোনের মতো, আমি তোমাকে ভালোবেসে সবকিছু দিতে চাই। এখন চা খাওয়াচ্ছি, এটাও ভালোবেসে। আর ভালোবাসার বদলে যদি ভালোবাসা দিলেই হবে, আমি আর কিছুই চাই না। আরজু মুখে আর কিছু বলল না। চুপচাপ চায়ের কাপটা হাতে নিয়ে মনে মনে ভাবলো, এই তো ভালোবাসা চাইলেই ইরা আপু। তুমি এটা বলতে পারলে না যে আমি ভালোবাসলেও তুমি আমায় ভালোবাসবে, আগলে রাখবে। আমি ভালোবাসলে তবেই তুমি আমায় ভালোবাসবে। ইরা জানালার ধারে গিয়ে বসে মুনতাসির 1 নম্বরে কল করলো। কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিতেই আরজু বলে উঠল, তুমি খারাপ মনে করলে একটা কথা বলি আপু। ইরা হেসে সায় জানালো। আরজু নিজের ভেতরে কথাগুলো সাজালো। শব্দগুলো এলোমেলো হলে কথাটা শুনতে ভালো লাগবে না। সাজানো শেষে ইরাকে উদ্দেশ্য করে বলল, তুমি এত ভালো একটা মেয়ে, নামাজ পড়ো, পর্দা করো, তাহলে প্রেম করো কেন? আরজুর প্রশ্ন শুনে ইরা শব্দ করে হেসে উঠে বলল, এই প্রেম করাটা আমার জন্য হালাল। আরজু কিঞ্চিত বিস্ময়ের সাথে বলল, প্রেম বুঝিয়ে হালালও হয়? সবার জন্য হয় কিনা জানি না, তবে আমার ক্ষেত্রে হালাল। তোমায় অন্য কোনো দিন বলবো হালালের কারণ কেমন। আরজু আর কিছু প্রশ্ন করলো না। যেহেতু ইরা বলেছে যে অন্য কোনো দিন বলবে, তার মানে নিশ্চয়ই কথাটা আজ বলার মতন না। সেজন্য আরজুও আর জোর করবে না। চাটা খেয়ে কাপটা ধুয়ে রেখে সে বিছানায় উঠে পড়তে বসলো। বিড়বিড় করে পড়তে থাকলো তো পড়তেই থাকলো। ইরা কিছুক্ষণ ফোন দেখে আবার ঘুমিয়ে পড়লো। পাপা, পাপা ওঠো, স্কুলে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে তো। পাপা ওঠো, আমার স্কুল ব্যাগ গুছিয়ে দেবে না? 7 বছরের মেয়ে তাহির ডাকাডাকিতে পিটপিট করে চোখ খুলে তাকালে তাওকির। চোখ খুলতেই তাহির মিষ্টি মুখটা দেখে তাওকিরের মুখে হাসি ফুটে উঠল। হাতে বাড়িয়ে মেয়েকে কাছে টেনে নিল। তাহিও বিছানায় উঠে বাবার পাশে শুয়ে পড়ল। তাওকির মেয়েকে জড়িয়ে ধরে কম্বল দিয়ে ঢেকে নিল। কিছুক্ষণের মাঝে হিমি এসে রাগান্বিত স্বরে দুজনকে উদ্দেশ্য করে বলল, দুজনের একজনেরও কি কাজ নেই? তৌকির, তোমার অফিসে যেতে হবে না? আর এই যে তাহি, তোমার স্কুল যেতে হবে না? তোমায় আমি পাঠালাম তোমার পাপাকে ঘুম থেকে তোলার জন্য, আর তুমিও ঘুমিয়ে পড়েছ। তাহি নিজের ফোকলা দাঁতগুলো বের করে হেসে বলল, পাপাকে উঠতে বলেছিলাম, পাপা ওঠেনি, উল্টো আমাকে নিয়ে ঘুমিয়ে পড়ল। হিমির সব রাগ গিয়ে এবারে পড়ল তাওকিরের ওপর, যে এখনো নির্বিকার ভঙ্গিতে মেয়েকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। বেড সাইডের উপরে রাখা পানির গ্লাসটা হাতে নিয়ে কয়েক ফোঁটা পানি
তাওকিরের মুখে ছিটিয়ে দিতেই তাওকির লাফ দিয়ে উঠে বসল। উৎকণ্ঠিত গলায় বলল, পানি কি করে এলো? কি হয়েছে? এখনো কিছুই হয়নি, কিন্তু এবার যদি তুমি ঘুম থেকে না ওঠো তবে অনেক কিছুই হবে। কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে মেয়েকে ফ্রেশ করাও। বানিয়েছ তো একটা বাদর, আমার একটা কথাও শোনে না। এখন ওকে খাবার খাইয়ে স্কুল ড্রেস পরিয়ে ব্যাগ গুছিয়ে স্কুলে রেখে আসবে, তারপরে আমার সাথে তোমার বাদ বাকি কথা হবে। কথাটা বলে হিমি চলে যেতে নিলে তাওকির ওর হাত ধরে একটানে বিছানায় বসালো। দুহাতে পিছন থেকে হিমিকে জড়িয়ে ধরে কাঁধের ওপর থুতনি রেখে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, সকালে ঘুম থেকে ওঠার পর আগে যেমন মেয়ের মিষ্টি মুখটা দেখতে ভালো লাগে, ঠিক তেমনই তোমার মিষ্টি কণ্ঠে শুনলেও আমার ভালো লাগে। হিমি, তো রাগ দেখাও কেন আমায়? ভয় লাগে না আমার? দেখো। হিমি ব্যঙ্গাত্মক গলায় বলল, ভয় পাওয়ার কি আছে তোমায় দেখে? তোমার সাহস আছে নাকি আমার সাথে উঁচু গলায় কথা বলার? তাই বলবে নাকি উঁচু গলায় কথা? হিমি গা ছাড়া ভাব নিয়ে বলল, বলতেই পারো। তারপরে আমি যখন কথা বলা বন্ধ করে দেব তখন কেউ যেন এসে আমার হাত পায়ে ধরা না শুরু করে। ওদের কথাবার্তায় তাহি ভীষণ বিরক্ত হলো। পাশে তো ও বসে আছে, ওকে কেউ গুরুত্বই দিচ্ছে না। অভিমান জড়ানো গলায় তাওকিরকে উদ্দেশ্য করে বলল, পাপা, এখানে তো আমিও আছি, তুমি শুধু মাম্মামের সাথে কথা বলছো কেন? তাওকির যেন অল্প কিছু সময়ের জন্য ভুলেই গিয়েছিল যে পাশে মেয়েও বসে আছে। তাহির কণ্ঠ কানে যেতেই হিমিকে ছেড়ে দিয়ে অপরাধী গলায় বলল, সরি আম্মু, ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন চলো, না হলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। তাওকির একবার ঘড়িতে সময় দেখে নিল। এখনো তো অনেকটা সময় হাতে আছে, অথচ মা মেয়ে স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে দিয়েছে। তাওকির কাউকে কিছু বলল না, নিজে আগে বিছানায় শুয়ে একটানে হিমিকেও শোয়ালো। তারপর কম্বল দিয়ে ওকে পেঁচিয়ে ধরে তাহিকে উদ্দেশ্য করে বলল, আম্মু, তুমি আমার মাম্মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছ। এখন না কোনো স্কুল, না কোনো অফিস। হিমি ব্যস্ত গলায় তাওকিরের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে করতে বলল, কি করছো? ছাড়ো, দরজা খোলা আছে। কেউ আসবে না, আর এলেও সমস্যা নেই। আমি তোমায় নিয়ে একা ঘুমিয়ে নেই, তহিও আছে। আর দিনের বেলা কিছুই করব না তোমার সাথে, চিন্তা নেই। চুপচাপ আমাকে ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, কিন্তু আমাকে উঠতে দাও, অনেক কাজ আছে। তাওকির ছাড়ল না হিমিকে। হিমির লম্বা সিল্কি চুলের ভাঁজে মুখ ডুবিয়ে নিশালো গলায় হিমির কানের কাছে ফিসফিস করে বলল, তোমাকে জড়িয়ে না ধরলে তো আমার ভালো ঘুমই হয় না। তোমার চুলের গন্ধে আমি অভ্যস্ত। আমার বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এটা। একটু থাকো আমার কাছে, একটু পরে ছেড়ে দেব। হিমিও আর কিছু বলল না, চুপচাপ মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে থাকল। এই তো হিমির শান্তির সংসার, যেখানে ভালোবাসা, বিশ্বাস, কোনো কিছুর অভাব নেই, কোনো শান্তির অভাব নেই, কোনো স্বস্তির অভাব নেই, কোনো আনন্দের অভাব নেই। হিমির নিজের হাতে গোছানো ভালোবাসার সংসার। টুকটাক বাজার শেষে বস্তির ধারে নিজের ছোট্ট বাড়িটাতে ফিরছে ফারহানা। একদম কাছাকাছি আসতেই মোড়ের একটা ছোট্ট দোকানে দেখলো বেশ কিছু অপরিচিত ছেলে পেলে দাঁড়িয়ে। ফারহানা জানে এরা এখানকার স্থানীয় না, তবে বেশ কিছুদিন হলো এদের আনাগোনা বেড়েছে। ছেলেগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে বখাটে, কিন্তু কেন এদের এত আনাগোনা হচ্ছে সেটা বুঝতে পারছে না। ফারহানার এসব ভাবনার মাঝে ছেলেগুলো সেই দোকান থেকে চলে গেল। ফারহানা দোকানিকে চেনে, টুকটাক জিনিস সেই দোকান থেকেই কেনাকাটা করে। দোকানির সাথেও বেশ ভালোই পরিচয় আছে। তবে ভাবলো আজ একটু গিয়ে শোনা যাক যে ওরা কি জিজ্ঞেস করে, কে ওরা, উনি জানেন কিনা কিছু। দোকানে গিয়ে দোকানিকে উদ্দেশ্য করে বলল, ভাই, এক প্যাকেট লবণ আর হলুদের গুঁড়ো দেবেন। দোকানি সেগুলো ফারহানার হাতে দিতেই ফারহানা টাকা দিল। তারপরে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, একটু আগে যে ছেলেগুলো এসেছিল, ওরা কারা? এর আগে তো কখনো দেখিনি, এলাকার বলে তো মনে হয় না। হ, এলাকার না, আইছিল একজনের খোঁজ খবর লাইগা, কইতেছিল চিনি কিনা এই নামের কাউরে। ফারহানার মনের সন্দেহ তীব্র হলো। উৎকণ্ঠিত গলায় বলল, কাকে খুঁজছিল? এক মাইয়ারে খুঁজতেছে, নাম কি জানি কইলো, ভুইলা গেছি আপা। একটু মনে করার চেষ্টা করুন না ভাই, কাকে খুঁজছিল ওরা? ফারহানার এত উৎসাহ দেখে দোকানি ভুরুকুচকে বলল, আপনার এত উৎসাহিত কেন আপা?
চেনেন নাকি ওই স্যারাগুলার কাউরে? ফারহানা খুব তাড়াতাড়ি নিজের উৎসাহটাকে দমিয়ে ফেলে স্বাভাবিক হওয়ার ভঙ্গিতে বলল, না, আমি ওদেরকে চিনতে যাব কেন? আসলে আপনি নামটা বললে যদি আমি তাকে চিনে থাকতাম তাহলে বলতাম। আশেপাশের কেউ হয়তো। ও আচ্ছা, কিন্তু আশেপাশ থেকে বইলা মনে হইল না। এইখানে যারা থাকে তাগো আমি চিনি। কে যেন নাম কইলো? ভদ্রলোক নিজের মস্তিষ্কে যে বেশ চাপ প্রয়োগ করলেন সেটা ওনার মুখভঙ্গি দেখেই বোঝা গেল। ফারহানা অপেক্ষা করতে লাগলো নামটা শোনার জন্য। অবশেষে ভদ্রলোকের মনে পড়তেই বলল, ও হ্যাঁ, মনে পড়ছে আপা, পুতুল নাম কইছিল। নামটা শুনতেই ফারহানার অন্তরাত্মা কেঁপে উঠল। তার মানে মনে মনে যা সন্দেহ করেছিল তাই সত্যি। এরা তবে সেই জানোয়ারেরই লোক। গলায় ঝুলিয়ে রাখা মাস্কটা ফারহানা মুখে জড়িয়ে নিল। হিজাবের কিনারার একটু অংশের সাহায্যে কপালের ঘামটুকু মুছে নিয়ে তাড়াহুড়ো কণ্ঠে বলল, আমি আসি ভাই, পরে কথা হবে। আরে আপা, কইলেন না তো চেনেন কিনা এই নামের কাউরে? না ভাই, আমি কাউকে চিনি না এই নামে। আর ওদেরকে বলবেন না যে আমি আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে খোঁজ নিয়েছি, কেমন? আসলে বুঝতেই তো পারছেন, হয়তো পরেই সন্দেহ করে আবার আমাকে বিরক্ত করা শুরু করবে। আসছি। দোকানি আর এই নিয়ে বেশি মাথা ঘামালো না। ফারহানা ঠিকই বলেছে, যদি একবার ওদের কানে যায় যে ফারহানা উৎসাহ নিয়ে শুনতে চেয়েছে পরিচয়, তবে হয়তো ভাববে ফারহানা চেনে ওদের কাঙ্ক্ষিত মানুষটাকে। দেখেই তো বোঝা যায় বখাটে ছেলে পেলে। শেষ আবার বিরক্ত করা শুরু করে দেবে। বাড়ির মোড়ে আসতে দেখলো একটা ঘরের সামনে ছেলেগুলো দাঁড়িয়ে আছে। বোধহয় প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে খোঁজ করছে। ফারহানা নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। হাঁটার গতিও খুব স্বাভাবিক রাখলো। বেশি আস্তে হাঁটলেও যেমন সন্দেহ করতে পারে, ঠিক তেমনি বেশি জোরে হাঁটলেও সন্দেহ করতে পারে। খুব স্বাভাবিকভাবে ওদেরকে পাশ কাটিয়ে চলে গেল। ছেলেগুলো অন্যদের সাথে কথা বলছিল বিধায় ফারহানাকে ঠিক দেখলো না, আর কেউ দেখলেও তেমন ভাবে গুরুত্ব দিল না। রাস্তা দিয়ে মানুষ হাঁটবে, এটাই স্বাভাবিক। বাড়ির তালা খুলে স্বাভাবিকভাবে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। দরজার কাছে বসে পড়লো ফারহানা। মনে হচ্ছিল এই বুঝি ওরা ধরে ফেললো, এই বুঝি প্রাণটা বেরিয়ে গেল, এই বুঝি ফারহানার সংসার, স্বামী, সন্তান সবাইকে শেষ করে দিল ওর ভুলের জন্য। এদিকে দরজার কাছে বসে ফারহানাকে এমন হাঁপাতে দেখে হুইল চেয়ারে বসা ওর স্বামী শফিক এগিয়ে এসে চিন্তিত গলায় বলল, কি হয়েছে তোমার? হাঁপাচ্ছ কেন? ফারহানা হিজাবটা খুলে ভয়ার্ত গলায় বলল, পুতুলের খোঁজ করতে করতে ওরা এসে গেছে এখান অব্দি। এক ভয়ঙ্কর আতঙ্ক প্রকাশ পেল ফারহানার কণ্ঠে। চোখ দুটোতে অদ্ভুত রকমের ভীতি প্রকাশ পাচ্ছে। কণ্ঠ তার কাঁপছে ভয়ে। কারা এসেছে? যাদের ভয় আজ এতগুলো বছর ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, তারা এসে গেছে শফিক। শফিকও ভয় পেল, তবে এখন যদি সে নিজেও নিজের ভীতিটা প্রকাশ করে তবে ফারহানা আরো ভয় পেয়ে যাবে। ওকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, কিচ্ছু হবে না, ওরা চিনতে পারবে না আমাদের। ফারহানা এবারে ডুকরে কেঁদে উঠে বলল, আর যদি চিনে ফেলে? ওরা বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করছে পুতুল নামে কাউকে চিনে কিনা। চিনবে না তো এই নামে কাউকে খুঁজলেও। যদি ওরা আমাদের বাড়িতেও খোঁজ করতে আসে? সেসব তখন দেখা যাবে। আমার ভয় করছে শফিক। বললাম তো কিছু হবে না, আর এমনিতেও আমার মনে হয় ওরা আসবে না, এলে এতক্ষণে চলে আসতো। ফারহানা নিজের ভয় কমাতে পারে না। মনের মাঝে একটা চাপা ভীতি কাজ করতেই লাগলো। শুধু বারবার মনে হচ্ছে কখন না জানি ওরা এসে দরজায় কড়াঘাত করবে, কখন না জানি জিজ্ঞেস করবে পুতুল নামে কাউকে চেনেন। ভার্সিটিতে এসে আরমানের খোঁজ করলো আরজু। সেই প্রথম দিন ভার্সিটিতে যখন আরমানের সাথে দেখা হয় তখন ওর সাথে একটা ছেলেকে দেখেছিল। তাকে গিয়ে জিজ্ঞেস করলো আরমান কোথায় আছে। অন্য কাউকে আর জিজ্ঞেস করেনি, এই একটা পরিচিত মুখ দেখেছিল জন্য জিজ্ঞেস করেছে। ছেলেটা বলল অডিটোরিয়ামে আছে। আরজু প্রশ্ন করলো, সেখানে কি আরও অনেক মানুষ আছে? ছেলেটা একটু ভাবনা চিন্তা করে উত্তরে বলল, না, এখন মনে হয় আর কেউ নেই, একটু আগে ছিল, তবে ভাষণ তো শেষ, আপনি যান, ফাঁকাই আসে। থাকলেও 2-4 জন ছেলে পেলে থাকতে পারে, তবে আপনি যদি ভাইয়ের সাথে একান্তে কথা বলতে চান তবে ভাই ওদেরকে বের করে দেবে, চিন্তা করবেন না। আমাদের ভাই মহান মানুষ, তার বিচার বিবেচনাই আলাদা।
আরজু চুপচাপ চলে যেতে নিলে ছেলেটা পেছন থেকে একবার আপু বলে ডাকলো। আরজু ঘুরে তাকাতেই ছেলেটা হাসি হাসি মুখ করে বলল, দেখুন আপু, আপনি ভাইয়ের কাছে যাচ্ছেন, তার মানে নিশ্চয়ই কোনো সাহায্য পাওয়ার জন্য। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আমাদের ভাই অনেক ভালো মানুষ। তাই বলছি, ভাইকে আপনাদের জন্য কাজ করতে সহযোগিতা করুন। ভোটটা কিন্তু আমাদের ভাইকেই দেবেন, হ্যাঁ, একদম আপনাদের জীবন বদলে দেবে ভাই। কি চান আপনারা, সব এনে দেবে ভাই আপনাদেরকে। শান্তি এনে দিতে পারবেন আপনার ভাই? বেশ স্বাভাবিক গলায় আরজু প্রশ্নটা করলো। তবে ছেলেটা একটু থতমত খেয়ে বলল, ইয়ে মানে হ্যাঁ, পারবে। আপনার ভাইও মিথ্যে কথা বলে, আপনিও মিথ্যে কথা বলেন। আপনারা সবাই মিথ্যাবাদী। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তুটা হচ্ছে শান্তি। সেটা কেউ কখনো কাউকে এনে দিতে পারে না, বুঝতে পেরেছেন? আর নিজের ভাইয়ের নামে যে এত প্রশংসা করছেন, ওনাকে এত ভালোবাসেন, তবে একটা ভোট ভিক্ষা চাইছেন কেন বারবার? ভরসা নেই ওনার উপর? এতই যদি উনি যোগ্য হয়ে থাকেন, তবে ভোট ভিক্ষা কেন চাইতে হচ্ছে আপনাকে? আপু, আসলে আমি ভিক্ষে চাইনি তো, সবাইকে যেভাবে বলি সেভাবেই বলছি আপনাকে। কাউকে এভাবে বলবেন না, আপনি ওনার সম্মান নষ্ট করছেন। আমি এক্ষুনি গিয়ে ওনাকে বলবো যে আপনি আমাকে কি বলেছেন। কথাটা বলে আরজু চলে যেতে নিলে ছেলেটা তাড়াহুড়ো করে সামনে দাঁড়িয়ে কাচুমাচু মুখ করে বলল, এই আপু দাঁড়ান, আমি আপনাকে কি বলেছি? কিছুই তো বলিনি, শুধু বলেছি ভোটটা ভাইকে দেবেন। যা বলার সোজা ওনাকে গিয়ে বলবো। যখন একবার বলেছি ওনাকে বলবো, তার মানে ওনাকে বলবোই, আর কাউকে বলবো না। সামনে থেকে সরে দাঁড়ান, না হলে এটাও গিয়ে বলে দেব। ছেলেটা সত্যি আর সামনের দাঁড়িয়ে থাকার সাহস পেল না, সরে দাঁড়ালো। তবে মনে মনে ভীষণ ভয় পেল। কে জানে মেয়েটা গিয়ে কি উল্টোপাল্টা বলবে আরমানকে। এখন যদি ছেলেটা আগে আগে গিয়ে কিছু বলে, তাহলে আরমানের কাছেও উল্টা আরো বেশি ঝাড়ি খাবে। তাই সবকিছু নিজের ভাগ্যের উপর ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। অডিটোরিয়ামের ভেতরে একবার উকি দিল আরজু, তবে কোথাও আরমানকে দেখতে পেল না। অবশ্য এক জায়গায় দেখলো বেশ অনেকজন ছেলে গোল হয়ে দাঁড়িয়ে আছে, মাঝে বোধহয় কেউ বসে আছে। আরজু বুঝতে পারছে না এতগুলো ছেলের মাঝে ভেতরে যাওয়া উচিত হবে কি হবে না, কিন্তু আরমানের সাথে কথা বলাটা তো জরুরি। আজ যদি এই কথাগুলো না বলে, তবে সারা রাত ঘুম হবে না, পড়াশোনাতেও মনোযোগ বসবে না। অনেকে দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে শেষে গুটি গুটি পায়ে ভেতরে এলো। অবশ্য ছেলেগুলো আরমানকেই ঘিরে ধরে দাঁড়িয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে পারল না। চুপচাপ পুতুলের ন্যায় দাঁড়িয়ে থাকলো। ছেলেগুলোর মাঝে একজনের নজর পড়ল আরজুর উপরে। ছেলেটা একটু গম্ভীর গলাতেই আরজুকে প্রশ্ন করলো, কি চাই? হঠাৎ প্রশ্ন করাতে আরজু একটু কেঁপে উঠল। তৎক্ষণাৎ জবাবে বলল, আপনাদের ভাইকে। ছেলেটা গম্ভীর গলায় বলল, ভাইকে চাই মানে কি? সে তো সবাই ভাইকে চায়, তার মানে কি ভাইয়াকে দিয়ে দিব নাকি? জানতো এখান থেকে। ব্যাপারটা আরজুর আত্মসম্মানে লাগলো। এভাবে চলে যেতে বলল কেন? জায়গাটি কি ওর একার? এই জায়গাটা তো সবার, তবে ও কোন সাহসে যেতে বলল? কিঞ্চিত রাগী গলায় বলল, জায়গাটা আপনার নামে লেখা নেই, আপনি আমাকে এখান থেকে চলে যেতে বলতে পারেন না? তার থেকেও বড় কথা, আমি আপনাদের ভাইকে চাই বলতে বুঝিয়েছি আমি ওনার সাথে কথা বলতে চাই। আপনাদের মাঝখানে কি আপনাদের ভাই বসে আছে? কণ্ঠটা শুনেই আরমান বুঝতে পেরেছিল যে আরজু এসেছে। ইচ্ছে করে কিছু বলেনি, শুধু আরজুর কথাগুলো শুনছিল আর মিটিমিটি হাসছিল। তবে এবারে আর চুপ থাকতে পারলো না। একটু ভাব নিয়ে গম্ভীর গলায় ছেলেদেরকে উদ্দেশ্য করে বলল, সামনে থেকে শর্ত তোরা কে আমাকে চাইছে? সরি, কে আমার সাথে কথা বলতে চাইছে? আমি একটু দেখি। ছেলেগুলো সরে গেল আরমানের সামনে থেকে। ধবধবে সাদা পাঞ্জাবি আর গায়ে জড়ানো কালো রঙের শাল, পায়ের উপর পা তুলে চেয়ারে বসে আছে। বেশ রাজকীয় ভঙ্গিতেই বসে আছে আরমান। অন্যান্য দিন পাঞ্জাবির সাথে একটা সানগ্লাসও ঝুলে রাখে, তবে আজ সেটা দেখা যাচ্ছে না, ভুলে গেছে বোধহয়। সচরাচর হাতে যে সিলভার ডায়ালের ঘড়িটা পরে, তার বদলে আজ কালো বেল্টের একটা ঘড়ি পরেছে। বোধহয় গায়ের শালটার সাথে মিলিয়ে পড়েছে। চুলগুলো অনেকদিন হলো কাটা হয় না, কয়েকটা লম্বা চুল কপালের উপরে পড়ে আছে আলগোছে। আরজুকে দেখে আরমানের ঠোঁটের হাসিটা আরো প্রশস্ত হলো। আরজুকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আরমান ভাবলো নিশ্চয়ই মুগ্ধ হয়েছে ওকে দেখে। হওয়ারই কথা, সামনে এমন সুদর্শন একজন পুরুষ দাঁড়িয়ে থাকলে কোনো নারী মুগ্ধ না হয়ে থাকতে পারবে না।
সবাই তো মুগ্ধ হয় আরমানকে দেখে। ছেলেরাও হা করে তাকিয়ে থাকে, সেখানে আরজু তো মেয়ে, নিশ্চয়ই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আরমান চেয়ার থেকে উঠে কয়েক কদম এগিয়ে গেল আরজুর দিকে, একটু গর্বের সাথেই বলল, এইভাবে তাকিয়ে কি দেখছেন মিস? ক্রাশ খেলেন নাকি? আরজু আরমানের মাথার চুলের ওপর আঙুল তাক করে বলল, আপনার চুলের মাঝে গাছের শুকনো পাতা, ওইটাই দেখছিলাম। আরমান তড়িঘড়ি করে চুলের মাঝে থেকে পাতাটা বের করে ফেলে দিল। আরজুকে আগেই কিছু বলল না, অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো নিজের দলের ছেলেগুলোর দিকে, কটমট করে বলল, চোখি বাড়িতে রেখে এসছিস সবগুলো? এতক্ষণ ধরে আমাকে ঘিরে দাঁড়িয়েছিস, অথচ কেউ দেখলি না? ছেলেগুলো অপরাধী ভঙ্গিতে মাথা নামিয়ে নিল। আরমান আবারও রাগান্বিত গলায় বলল, বের হো সবগুলো, চোখের সামনে আসবে না কেউ। আমার মান ইজ্জত কিছু রাখলি না তোরা। ছেলেগুলো বেরিয়ে গেল চুপচাপ। এদিকে আরমান আরজুর দিকে তাকাতে পারছে না। কি দরকার ছিল ওভাবে বলার যে ক্রাশ খেলে নাকি? এত ভাব নেওয়ারই বা কি দরকার ছিল? কি দরকার ছিল নিজেকে নিয়ে এত গর্ব করা? দিল তো ভেঙে আরজু সব গর্ব, বুঝিয়ে দিল তো যে ওর দিকে তাকিয়ে থাকার মতন বিশেষ কিছু নেই। আরজুর মতন মেয়েরা খুব সুন্দরভাবে আরমানের মতন সুদর্শন পুরুষদেরকেও প্রত্যাখ্যান করতে পারে, তবে ঘুরে না দাঁড়িয়ে কোনো উপায় নেই। যেহেতু আরজু নিজে থেকে কথা বলতে এসেছে, তাকে তো অপমান করাটা মোটেও ঠিক হবে না, ফিরিয়ে তো কোনো মতেই দেওয়া যাবে না। এক হাতে মাথা চুলকাতে চুলকাতে আরজুর দিকে ফিরে তাকিয়ে বলল, কিছু বলবেন আপনি? আরজু অন্য কোনো কথায় না গিয়ে সরাসরি বলল, দুটো প্রশ্ন আছে আপনার কাছে, ভাববেন না আমি নিজ থেকে এই প্রশ্নগুলো আপনাকে করতে এসেছি। আপনি আমার মনে প্রশ্নগুলো ঢুকিয়ে দিয়েছেন, তাহলে এগুলো সমাধান করার দায়িত্ব আপনারই, সেজন্য এসেছি। এত অজুহাত দিতে হবে না, কি জানতে চান বলুন। আরজু একটু নড়ে চড়ে উঠে বলল, প্রথমত, সত্যি কি পৃথিবীতে অনেককে বিশ্বাস করা যায়? আর দ্বিতীয় প্রশ্ন, সত্যি কি সবাই অপেক্ষা করে থাকে যে কোনো নির্দিষ্ট একটা মানুষ এসে তার জীবন গুছিয়ে দেবে? মুখে হালকা হাসলেও ভেতরে ভেতরে আরমান ভীষণ খুশি হলো। আরজুর বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আরমান ধরে ফেলেছে, আর সেটা হলো মেয়েটার মনে প্রশ্ন জাগিয়ে দিতে হবে। যত প্রশ্ন জাগাতে পারবে মেয়েটা ঠিক ততই উত্তর খোঁজার জন্য বারবার আরমানের কাছে ছুটে আসবে। আর এই সুযোগই কাজে লাগাতে হবে আরমানকে। আরমানকে চুপচাপ হাসতে দেখে আরজু বলে উঠল, আমি আপনাকে উত্তর দিতে বলেছি, হাসতে বলিনি, উত্তর দিন। আরমান আবারও অপমানিত হলো। কেমন যেন মেয়েটা একটু হাসতেও দেবে না। ও কি আর জানক নাকি যে আরমান কেন হাসছে? তবে নিজের অপমান নিয়ে এখন আর বেশি মাথা ঘামালো না। আরজুর প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিকঠাক উত্তর দিতে হবে, সেই সাথে আবার নতুন করে ওর মনে প্রশ্ন জাগাতে হবে। আপনি প্রথম প্রশ্নের উত্তর দিই। অবশ্যই পৃথিবীতে অনেককে বিশ্বাস করা যায়। আপনি একবার ভেবে দেখুন তো, আপনি কি আপনার বাবা মাকে বিশ্বাস করেন না? না, করি না। আরমান ভীষণ ভয় কালো, ভীষণ চমকালো, ভীষণ অবাক হলো। এ আবার কেমন মেয়ে যে নিজের বাবা মাকে বিশ্বাস করে না? না, এর মাথার অবশ্যই সমস্যা আছে। এই মেয়ে সুস্থ হতেই পারে না। এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে নাকি যে নিজের বাবা মাকে বিশ্বাস করতে পারে না? অদ্ভুত কথা বলেন। বাবা মাকে কেন বিশ্বাস করতে পারবেন না? ওনারা জন্ম দিয়েছে আপনাকে। জন্ম দিয়েছে জন্যই যে বিশ্বাস করতে পারবো এমন কি কোনো কথা কোথাও লেখা আছে? ওনারা আমি বিশ্বাস করে না, তাই আমি ওনাদের বিশ্বাস করি না। আপনি করেন আপনার বাবা মাকে বিশ্বাস? অবশ্যই। আমার বাবা মা আমার জীবন, নিজেদের থেকে বেশি বিশ্বাস করি ওনাদের। ওনারা আমাকে নিজেদের থেকে বেশি বিশ্বাস করে। বাবা মার সাথে কারো তুলনা হয় নাকি? আরজু আনমনে কিছু একটা ভেবে বলল, মাকে একটু একটু বিশ্বাস করি, কিন্তু বাবাকে একদমই না। আপনার বাবা মনে হয় অনেক ভালো, তাই না? আপনাকে অনেক ভালোবাসে, খোঁজ খবর নেয় আপনার। অবশ্যই। কেন, আপনার নেয় না? আরজু অনেকক্ষণ ভাবলো বলবে কি বলবে না। সব শেষে ঠিক করলো বলবে না। কেন বলবে? আরমান কে হয় আরজুর? কেউ না। কথাটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বলল, সম্পূর্ণ উত্তর পেলাম না। আপনি আমাকে যেটা জিজ্ঞাসা করেছেন সেটা নেগেটিভ উত্তর পেয়েছেন, তাহলে আবার ভালোভাবে বুঝেন। আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখুন, আমার জীবনে যে সম্পর্কগুলোর গুরুত্ব আমার কাছে খুব বেশি, মানে যারা আমার কাছে বিশ্বস্ত, তারা যে আপনার কাছে বিশ্বস্ত হবে তেমন না। যেমন ধরুন, আমার অনেক ভালো বন্ধু আছে যাদেরকে আমি বিশ্বাস করতে পারি,
কিন্তু আপনার তেমন কেউ নেই হয়তো। আবার আপনি বলেছিলেন আপনার আপাকে বিশ্বাস করেন, কিন্তু আমার একটা ভাই আছে যাকে আমি বিশ্বাস করি না। আবার এই যেমন আমি আমার বাবা মাকে বিশ্বাস করতে পারি, কিন্তু আপনি পারেন না। আমি কি বোঝাতে পারলাম? আর দ্বিতীয় প্রশ্নের উত্তর? আরমান আলতো হেসে বলল, সেটা তো আপনার নিজেকে বের করতে হবে। আরজু এবারে হালকা রাগান্বিত গলায় বলল, অদ্ভুত তো, আপনি প্রশ্নটা আমার মনের মধ্যে জাগিয়েছেন, মানে আপনি উত্তর দিবেন। বেশ, তো সুযোগ দিন বোঝার। মানে? মানেটা হলো আমাকে আপনাকে বোঝার সুযোগ দিন। আপনি আদৌ এটা চান কিনা যে কেউ একজন এসে আপনার জীবনটা গুছিয়ে দিক? এটা আমি বুঝতে গেলে তো আপনাকে বুঝতে হবে, তাই না? তাহলে আমি আপনার সাথে নিয়মিত দেখা করতে হবে, কথা বলতে হবে। আপনাকে নিজের মনের কথাগুলো আমাকে বলতে হবে। তারপর আমি ধীরে ধীরে আপনাকে বুঝতে পারবো, জানতে পারবো। তারপর আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারবো, তাই না? তাহলে বিকেলে পার্কে দেখা করি। আরজু কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরমানের দিকে। আরজুর দৃষ্টিতে আরমানের ভেতরে থাকা সবকিছু ওলটপালট হচ্ছিল ঠিকই, তবে নিজেকে খুব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। ভয় পেল আরজুর দৃষ্টিতে, তবুও সেটা প্রকাশ করতে চাইল না। মুখে ফুটিয়ে রাখলো হাসি। বেশ অনেকক্ষণ আরমানের দিকে তাকিয়ে থাকার পর আরজু কাট কাট গলায় বলল, বুঝতে পেরেছি আমি, আপনি ইচ্ছে করে এমনটা করছেন। আপনি আমাকে এমন জটিল সব প্রশ্নের প্যাচে ফেলেছেন যেগুলোর কোনো সত্যতা নেই, সেগুলোর উত্তর আপনার কাছেও নেই। আপনি আমাকে বিভ্রান্ত করে আপনার সাথে কথা বলতে চাইছেন, আমার সময় নেওয়ার চেষ্টা করছেন। মোট কথা, আপনি ষড়যন্ত্র করেছেন। রাজনীতিতে যেমন নোংরা ষড়যন্ত্র করেন, ঠিক তেমনি আমার সাথেও সেই নোংরা কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। ধরা পড়ে গিয়ে আরমানের মুখটা চুপসে গেল। হ্যাঁ, এটা ঠিক যে আরমান ষড়যন্ত্রই করেছে, কিন্তু তাই বলে নোংরা ষড়যন্ত্র না। কোথায় রাজনীতির ষড়যন্ত্র আর কোথায় ভালোবাসার ষড়যন্ত্র? মেয়েটা কার সাথে কিসের তুলনা করছে? অসহায় মুখে আরমান বলল, কি বলছেন আপনি? আপনার সাথে রাজনীতি করতে যাব কেন? জানি না, তবে আমার ভুল হয়েছে আপনার কাছে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আসায়। আমি আগে বুঝতে পারিনি আপনার ষড়যন্ত্রটা। আরমান আরো কিছু বলতে নেবে তার আগে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো দুজনের কানে। কণ্ঠটা দুজনেরই পরিচিত, আর দুজনকে উদ্দেশ্য করেই আগন্তুক সম্বোধন করলো। আরে আরজু, তুমি এখানে? আরমান ভাই, আপনিও? দুজন একযোগে পিছন ফিরে তাকালো। মুনতাসির দাঁড়িয়ে আছে। সেও ধবধবে সাদা পাঞ্জাবি পরেছে, মাথায় সাদা টুপি আর মুখে বরাবরের ন্যায় সেই স্নিগ্ধ হাসি। পাঞ্জাবির উপরে কোনো শীত বস্ত্র পরেনি, হয়তো পাঞ্জাবির নিচে পড়েছে, সেজন্য একটু মোটা মোটা লাগছে। মুনতাসির এগিয়ে এসে সবিনয়ের সাথে দুজনকে উদ্দেশ্য করেই সালাম দিল। করমর্দনের উদ্দেশ্যে আরমানের দিকে হাত বাড়িয়ে দিয়ে কাঁধে কাঁধ মেলালো। এবারে দুজনকে উদ্দেশ্য করেই বলল, আপনারা দুজনে এখানে? চেনেন নাকি একে অপরকে আপনারা? আরজু কে হয় আপনার? আরমান ভাই? আরমানকে কষ্ট করে কিছুই বলতে হলো না। আরজু নিজে থেকেই বলল, কেউ না। আরমান একটুও অবাক হলো না। আরজুর থেকে এই উত্তরটাই প্রত্যাশিত। অবশ্য কী বা পরিচয় দেবে? সত্যি তো আরমান কেউ হয় না আরজুর, তবে সেটা এমন সরাসরি না বললেও পারত। বললেই তো হতো পরিচিত কিংবা বন্ধু কিংবা সিনিয়র। যদি বলতো ওর পিছনে পড়ে আছে, তাও হয়তো আরমান শান্তি পেত। কিন্তু এভাবে কেউ না বলে কেউ কষ্ট হয় না নাকি আরমানের? মুনতাসির আবারও কিছু প্রশ্ন করার আগে আরমান নিজে থেকেই বলে উঠল, কেউ না বলতে পরিচিত। তা তুমি কি বলেছেন ওনাকে, মুনতাসির? আরজুকে তো অনেক আগে থেকে চিনি আমি ভাই, বেশ ভালো সম্পর্ক ওর সাথে। আরমান সন্দেহী দৃষ্টিতে আরজুর দিকে তাকিয়ে বলল, ওর সাথে আপনার ভালো সম্পর্ক? আপনি না বললেন আপনি কাউকে বিশ্বাস করেন না, তবে মুনতাসিরের সাথে ভালো সম্পর্ক হলো কি করে? আরজু সহজ স্বাভাবিক গলায় বলল, উনি ভালো মানুষ, আপনার মতন ষড়যন্ত্র করে না, আপনার মতন প্যাচালো না, মিথ্যাও বলে না, আপনার মতন আমার পেছনেও ঘোরে না, আপনার মতন আমাকে বিরক্তও করে না। লজ্জায় অপমানে আরমান নিজেই দুহাতে নিজের মুখ ঢেকে নিল। মুনতাসির কত সম্মান করে আরমানকে, আর সেই মুনতাসিরের সামনে আরজু আরমানের সম্মানের একদম 12টা বাজিয়ে ছাড়ল। এদিকে আরমানের উপর আরজুর এত ক্ষোভের কারণটা মুনতাসিরের অজানা। যে কথাগুলো আরমানের নামে বলল সেগুলো একটাও তো ঠিক না।
আরমান তো অনেক ভালো মানুষ, সেটার কেউ জানুক বা না জানুক মুনতাসির জানে। আরজুর ভুলটা ভাঙানোর উদ্দেশ্যে বলল, তুমি ভুল ভাবছো আরজু। আরমান ভাই অনেক ভালো মানুষ, উনি মিথ্যা বলবেন কেন? আর মেয়েদেরকে বিরক্ত করা স্বভাব তো ওনার থাকতেই পারে না। তবে কি বলতে চাইছেন আমি মিথ্যে বলছি? মুনতাসির থতমত খেয়ে বলল, না, তেমনটা বলিনি। হয় ওনাকে মিথ্যেবাদী বলতে হবে, নয়তো আমাকে মিথ্যাবাদী বলতে হবে। বলুন, কাকে আপনি মিথ্যেবাদী বলবেন?